আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিশ্ব এই মুহূর্তে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে বাংলাদেশ দূরে নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব সংকট মোকাবেলায় সংঘর্ষ নয়, সহযোগিতাই সবচেয়ে জরুরি। ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মকর্তাদের রাষ্ট্রের নীতিগত উৎকর্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রের নীতি ও কৌশলগত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য এনডিসি কোর্সের আয়োজন করা হয়, যেখানে রাষ্ট্রের নির্বাচিত উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা অংশ নেন। 2024 সালের এনডিসি কোর্স শেষ করা কর্মকর্তাদের মাঝে বুধবার সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন ছাড়াও 18টি বন্ধুপ্রতিম দেশের 33 জন সামরিক কর্মকর্তা এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। এর আগে মিরপুর সেনানিবাসে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং এনডিসির কমান্ড্যান্ট প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা এনডিসি থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। Your continuous efforts during national crisis like disasters, political unrest and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. I wish that your year-long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশি বিদেশি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার বাইরে নয়। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স 2024 শেষ করা বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা কেমন প্রতিবেশী যারা প্রতিবেশী রাষ্ট্রের হাই কমিশনে আক্রমণ করে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, এদেশের হিন্দু মুসলমান মিলে দিল্লির দাসত্বকে ভেঙে দেবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই পদযাত্রা কর্মসূচি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে পূজা উদযাপন ফ্রন্টের নেতারাও দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি করেন। ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, দেশের সব ধর্ম বর্ণের মানুষ মিলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, বোকার স্বর্গে বাস করছে। আমরা হিন্দু মুসলমান, আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে। এদিকে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সমাবেশে দলের মহাসচিব বলেছেন, বাংলাদেশের প্রতি ভারতের এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে,
এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো বন্ধুগণ। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন বলেন, এই দুই আসামির প্ররোচনায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। অন্য একটি মামলায় তারা দুজন গ্রেফতার ছিলেন। বুধবার তাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগামী 17 ডিসেম্বর তাদের পুনরায় হাজির করারও নির্দেশ দেওয়া হয়। সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে প্রায় 70 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 25 জনকে। বাকিদের গ্রেফতার করা জরুরি বলেও মনে করেন তারা। এখনও অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক সচিবকেও ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পালিয়ে যাওয়া 2000-এরও বেশি আসামির মধ্যে এখনও প্রায় 700 আসামি গ্রেফতার হয়নি। এর মধ্যে 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ সংগঠনগুলো 174 জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার অতি পুরনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এ সময় গত 3 মাসে দেশের সর্বমোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। জানান, পালিয়ে যাওয়া 2200-র মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 1500 আসামিকে। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা নার্স কর্মচারী ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেশ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে জুলাই আগস্টে শহীদ হওয়া ছাত্রদের নামে নামকরণ করার দাবি করেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন পদে বহাল তবিয়তে থাকা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর ডিএনএ টেস্ট পরিবারের সাথে মিলেছে, তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট স্থানে দাফনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তার দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করা হয়। পরে ডিএনএ টেস্টের ফলাফল তার পরিবারের সঙ্গে মিলেছে বলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়, যে জন্য আদালত পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে নির্দেশ দেয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারত সব পণ্যই স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশে রপ্তানি করবে। দুপুরে সচিবালয়ের সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা জানান তিনি। সিন্ডিকেটের কারণে দেশের সয়াবিনের দাম হঠাৎ বেড়ে গেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছে সরকার। একই সাথে চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশে চাল রপ্তানি করবে না এমন বক্তব্য রাজনৈতিক, এটার সাথে বাণিজ্যের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করছি না। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।